বেকারত্বের জ্বালা, সংসারের টানাপোড়েন, দায়িত্বের দায়ভার পুরুষ মানুষ কি কখনো ঝেড়ে ফেলতে পারে? তাই রোজগার একটু বাড়ানোর জন্য আর একটু সচ্ছল হওয়ার জন্য, সংসারের সদস্যদের হাসি চওড়া করার জন্য তার চেষ্টা চলে অবিরাম। কখনো সে সফল হয়, কখনো বা হয় না। আর তাই নেই আমাদের আজকের গল্প, এমনটা তো হতেই পারে। ছায়ান্তর। স্বল্প গল্পের জলসা ছায়ান্তরে আজকের গল্প এমনটা তো হতেই পারে। অর্ক ঘড়ির দিকে একবার তাকালো। বেলা 2টো বেজে গেছে। রাজাবাজারের মোড়ে দাঁড়িয়ে এক মুহূর্ত ভাবলো কি করবে। রাজাবাজার থেকে প্রচুর অটো যাচ্ছে ফুলবাগানের দিকে। একটা অটোয় চেপে বসলো। গত পরশু ভদ্রলোকের কাছে যাওয়ার কথা, কাজের চাপে আর যাওয়া হয়নি। এখন যখন কাছাকাছি চলে এসেছে তখন ভাবলো যাওয়াই যাক, দেখা যাক উনি বাড়ি থাকেন কিনা। আসলে মার্কেট সার্ভে করে অর্ক, প্রতিটা পেপার পিছু টাকা পায়। এখন একটা ইন্স্যুরেন্স কোম্পানির কাজ চলছে। আজ 3খানা ডান করে রেখেছে অর্ক। কাল অফিসে গিয়ে 2টো ফর্ম জমা দিয়ে একটা হাতে রেখে দিতে হবে। আগামীকাল কোনো অ্যাপয়েন্টমেন্ট করা নেই, তাই পরশুর জন্য একটা জমিয়ে রাখা ভালো। বলা যায় না, কাল হয়তো কিছুই হলো না, তখন সুতনুদার কাছে জমানো ফর্মটা দিয়ে মুখ রক্ষা তো করা যাবে। গতকাল 6টা পেপার ডান হয়েছিল। আজ দিনটা বড্ড খারাপ। গতকাল রাত্রেও মনটা খুশি খুশি ছিল। 10টা অ্যাপয়েন্টমেন্ট আছে, 7টা তো ডান হবেই। কিন্তু ক্রাইটেরিয়া না মেলায় সব বাতিল হয়ে দাঁড়ালো 3টে। বুথের থেকে আবার সমীর কাকুকে ফোন করতে হবে। উনি একটা চাকরির কথা বলেছিলেন। এইসব মনে মনে ভাবছিল অর্ক। এমন সময় অটোটা চণ্ডীতলায় দাঁড়াতেই একজন ভদ্রলোক অটোতে উঠে অটো ড্রাইভারকে জিজ্ঞাসা করলেন, দাদা রেডিও মির্চি আছে? অটো ড্রাইভার মাথা নাড়ায় ভদ্রলোক নেমে গেলেন। অটো ড্রাইভার পেছন দিকে ফিরে অর্ককে বলল, দাদা দেখেছেন কি অবস্থা? অর্ক একটু অবাকও হলো। ফুলবাগানে নেমে সিআইটি রোডের নির্দিষ্ট ঠিকানায় পৌঁছে বেল টিপল অর্ক। অল্প বয়সী, বোধহয় বাড়ির কাজের লোকই হবে এমন একটি মেয়ে এসে দরজা খুলল। অর্ক ভদ্রলোকের নাম বলাতে মেয়েটি অর্ককে দাঁড় করিয়ে ভেতরে গেল। কিছুক্ষণ পরেই সাদা পাজামা পাঞ্জাবি পরা এক ভদ্রলোক এসে বললেন, কি ব্যাপার? অর্ক ফোনের কথা বলায় উনি বললেন, আপনার তো আরো আগে আসার কথা। যাক আসুন। অর্ক ভেতরে ঢুকলো। ভদ্রলোকের ক্রাইটেরিয়া মিলে গেল। যাক, একটা পেপার ডান হলো। মনটাও একটু খুশি খুশি হলো অর্কর। ভদ্রলোক অর্ককে জিজ্ঞাসা করলেন, এই কাজ করে কত পান আপনি? অর্ক বলল, এতে পেপার পিছু টাকা পাই। এই পেপারটা যেমন 50 টাকা করে পাবো। ভদ্রলোক বললেন, আপনার বাড়িতে কে কে আছেন? অর্ক বলল, বাবার শরীর খুব খারাপ, এখন বাড়িতে বসে। এক বোন আছে আর মা। তখন ভদ্রলোক বললেন, তার মানে একমাত্র রোজগারে আপনি? কিন্তু এই টাকায় চলে আপনাদের? বাবা কি বাড়িতে একেবারেই বসে? ভদ্রলোকের ব্যবহারটা এতই ভালো যে অর্কের কথা বলতে ভালোই লাগছিল। অর্ক বলল, না মানে আমি এছাড়াও টিউশনি করি, বোনও কটা টিউশনি করে, চলে যায় কোনো রকমে। ভদ্রলোক বললেন, তাও মাসে কত রোজগার হয়? অর্ক বলল, তাও মাসে সব মিলিয়ে 1000 টাকার মতন হয়। ভদ্রলোক এবার কাজের মেয়েটিকে চা আনতে বললেন আর অর্ককে বললেন, আপনার বাড়ি কোথায়? অর্ক বলল, ব্যারাকপুরে। এরপর ভদ্রলোক আপনি থেকে সোজা তুমিতে নেমে এসে বললেন, তোমার যদি কোনোদিন চাকরি করতে ইচ্ছে হয় তবে আমার সাথে যোগাযোগ করতে পারো। এই বলে একটি ভিজিটিং কার্ড দিলেন অর্ককে। অর্ক দেখল ভদ্রলোকের নাম সুব্রত চ্যাটার্জি, চিফ অ্যাকাউন্টেন্ট, এসকে ফার্মাসিউটিক্যাল, দেশের অন্যতম নামী ওষুধের কোম্পানি। নমস্কার করে অর্ক বেরিয়ে এলো। অর্ক একবার ঘড়ির দিকে তাকালো, প্রায় 4টে বাজে। হঠাৎ মনে পড়ল, সকালে খবরের কাগজে কর্মখালির একটা বিজ্ঞাপনে দেখেছিল সুপারভাইজার চাই। ঠিকানাটা তখনই লিখে নিয়েছিল, সল্ট লেকে পূর্বাচলের কাছে। অর্ক মনে মনে ভাবলো একবার দেখা করেই যাবে। 6:28 ব্যারাকপুর লোকাল ধরতে হবে, এখনো ঢের দেরি। ফুলবাগানের মোড়ে এসে যাদবপুর পূর্বাচল মিনি ধরল অর্ক। নির্দিষ্ট ঠিকানায় পৌঁছে দেখলো আরো 4-5 জন ছেলে বসে আছে। রিসেপশন কাউন্টারের নাম নথিভুক্ত করলো অর্ক। 4:45 ডাক পড়ল। ভেতরে ঢুকে দেখলো একজন ভদ্রলোক ও একজন ভদ্রমহিলা বসে আছেন। তাদের কাছ থেকে বসার অনুমতি নিয়ে অর্ক বসলো। ভদ্রমহিলা বললেন, আপনি কোথায় থাকেন? অর্ক ব্যারাকপুর বলায় ভদ্রলোক বললেন, আমাদের এখানে 24 ঘন্টা ডিউটি, থাকার ব্যবস্থা আছে, সপ্তাহে একদিন ছুটি। কি থাকতে পারবেন তো? অর্ক তখন জিজ্ঞাসা করলো, কাজটা কি?
ভদ্রমহিলা বললেন, আমাদের এখানে কিছু কনজিউমার্স প্রোডাক্ট তৈরি হয়, বেশিরভাগ মহিলারাই কাজ করে। আপনাকে শুধু সুপারভাইজ করতে হবে। তা আপনি কত স্যালারি এক্সপেক্ট করেন? অর্ক একটু ভেবে বলল, 12,000 টাকা। তা শুনে ভদ্রলোক ও ভদ্রমহিলা দুজনেই যেন চমকে উঠলেন। তখন ভদ্রমহিলা বললেন, সে কি, আপনি একটা থাকার জায়গা পাচ্ছেন ফ্রিতে, আর অত টাকা চাইছেন কি করে? আমরা তো মাসে 5,000 টাকা দেবো ভেবেছিলাম। অর্ক আর কোনো কথা না বলে নমস্কার করে বেরিয়ে এলো। বাস ধরে শিয়ালদহে চলে এলো। তখন 6টা বেজে গেছে। ব্যারাকপুর লোকালটা দেখলো, তখনও প্ল্যাটফর্মে দেয়নি। শিয়ালদহে হঠাৎ দেখা হয়ে গেল রাহুলের সঙ্গে। রাহুল অর্কর ছোটবেলার বন্ধু। কুশল বিনিময় হলো। রাহুল অর্ককে বলল, কি করছিস এখন? অর্ক বলল, মার্কেট সার্ভে। অর্ক রাহুলকে একই কথা জিজ্ঞাসা করলো। রাহুল তাতে বলল, হাতে সময় আছে? অর্ক বলল, কেন? তখন রাহুল বলল, এক কাজ করি চল, তুই তো ব্যারাকপুর, আমি ইছাপুর, বরং 6:35 নৈহাটি লোকালটা ধরি। এতদিন পর দেখা হলো, একটু গল্প করা যাক। অর্ক বলল, চল। রাহুল অর্ককে জিজ্ঞাসা করলো, খবরের কাগজের কর্মখালির বিজ্ঞাপন দেখে কি কোথাও ইন্টারভিউ দিতে গেছিস কখনো? অর্ক বলল, আজই গেছিলাম। তখন রাহুল বলল, কি কিছু হয়নি তো? আসলে এগুলো সব বোগাস, বুঝলি, সব লোক ঠকানো ব্যবসা। শোন তবে আমার জীবনের দুটো ঘটনা। রাহুল আবার বলল, চল, গাড়ি দিয়ে দিয়েছে, উঠে বাদাম খেতে খেতে শোন। অর্ক আর রাহুল গাড়িতে উঠল। গাড়িতে বসে দুটো 10 টাকার বাদাম কিনলো রাহুল। এরপর বলতে শুরু করলো, জানিস, একবার কর্মখালিতে বিজ্ঞাপন দেখলাম, 5 স্টার হোটেলে চাকরি, 70 যোগাযোগ করুন। এদের অফিস দমদমের নাগের বাজারে। প্রথমে ফোন করলাম, ওরা বলল আজই চলে আসুন সমস্ত ডেটা নিয়ে। গেলাম, গিয়ে দেখি দুজন বসে আছে। বায়োডাটা ও সমস্ত কাগজপত্র দেখতে চাইলো, দেখালাম। তারপর বলল, আপনার হোটেল সম্পর্কে কোনো অভিজ্ঞতা আছে? আমি না বললাম। ওরা যেন এটাই চাইছিল। এবার বলল, তাহলে প্রথমে আমাদের এখানে 4,000 টাকা দিয়ে একটা 1 মাসের কোর্স করতে হবে। তারপর আমরা আপনাকে একটা 5 স্টার হোটেলে ট্রেনিং এ পাঠাবো। তখন স্টাইপেন্ড পাবেন 3,000 টাকা। 6 মাসে ট্রেনিং শেষ করে আপনার চাকরি হবে ওখানে, বা অন্য কোনো 5 স্টার হোটেলেও হতে পারে। আমি তখন বললাম, চাকরি হলে কত স্যালারি হবে? ওরা বলল, ওই 5 থেকে 6,000 টাকার মধ্যে। এরপর বলল, প্রথমে আমাদের কাছে 200 টাকা দিয়ে নাম রেজিস্ট্রি করুন। আমাদের ট্রেনিং শুরু হচ্ছে পরশু, তাহলে আজই নামটা রেজিস্ট্রি করুন। কাল এসে কোর্স ফিটা দিয়ে যাবেন। আমি তখন কি করলাম জানিস? অর্ক মাথা নাড়ে। রাহুল বলে, আমি তখন ওদের বললাম, চাকরিটা যখন পাকা তখন এক কাজ করুন না, এই 4,000 টাকার কোর্স ফিটা 5 মাস পরে যখন চাকরি পাবো তখন আমার স্যালারি থেকে কেটে নেবেন। এই বলায় ওদের দুজনের মুখে যা অবস্থা হলো তা দেখবার মতো। তা গল্পটা কেমন শুনলি বল? অর্ক তো পুরো অবাক। এরপর রাহুল বলল, আর একটা ঘটনা শোন, আরো অবাক হবি। দাঁড়া, দুটো দিলখুশ কিনি। অর্ক বলল, এই দাঁড়া, আমি কিনছি। এরপর রাহুল আবার শুরু করলো। এখন যে বিভিন্ন প্লেসমেন্ট সেন্টারগুলো গজিয়েছে, এরা কি করে জানিস? অর্ক যথারীতি মাথা নাড়ে। রাহুল আবার বলতে থাকে, এরা কিন্তু সত্যিই চাকরি দেয়। এদের সাথে শর্ত থাকে, প্রথম মাসের স্যালারিটা ওদের দিতে হবে। তাও না হয় হলো, কিন্তু এরপর যা করে তা সাংঘাতিক। তোকে একটা বড় কোম্পানিতেই চাকরি হয়তো দেবে, কিন্তু তোর চাকরিটা 3 মাস বা 4 মাস পর চলে যাবে। কোম্পানি নানা কারণে তোর খুঁত দেখবে এবং তোকে স্যাক করবে। তুই কাকে ধরবি? প্লেসমেন্ট সংস্থাকে? তারা তোকে বলবে নিশ্চয়ই আপনার কোনো দোষ আছে, আমাদের তো আপনাকে চাকরি দেওয়ার দায়িত্ব, কিন্তু রাখার দায়িত্ব তো আপনার। আসলে সবই কারসাজি। প্লেসমেন্ট সংস্থার সঙ্গে এই কোম্পানিগুলোর এটাই চুক্তি, না হলে ওদের ব্যবসা চলবে কি করে বল? অর্ক আবার অবাক। ট্রেনের আশেপাশের লোকেরাও যথারীতি অবাক বিস্ময়ে রাহুলের দিকে তাকিয়ে। রাহুল আবার বলতে শুরু করে, মাঝে মাঝে কাগজ বা রাস্তায় হোর্ডিং দেখবি, বিদেশে চাকরির সুযোগ, যোগাযোগ করুন। আর সবসময় এরা দেয় মোবাইল নম্বর। মানেটা বুঝলি? অর্ক যথারীতি মাথা নাড়ে। রাহুল আবার বলতে থাকে, শোন তবে, এরা কিন্তু সত্যি তোকে বিদেশে চাকরি দিয়ে পাঠাবে। অবশ্য বিদেশ বলতে শারজা, দুবাই, আবুধাবি, তেহরান, এই সব জায়গায়। কিন্তু তারপর যেটা করবে সেটা হচ্ছে, সেখানে কোনো রইস বা খানদানি লোকের বাড়িতে তোকে কৃতদাস হয়ে থাকতে হবে। একেবারে বর্বর মধ্যযুগীয় প্রথা। বাড়িতে ফেরার নাম করতে পারবি না, কোথাও যেতে পারবি না, আর করলেই অকথ্য অত্যাচার। অর্ক তখন রাহুলকে জিজ্ঞাসা করলো, তুই এত সব জানলি কোথা থেকে? রাহুল তখন মিচকি হেসে জবাব দিল,
সেই একটা কথা আছে না, বয়স বয়সে হয় না, অভিজ্ঞতায় হয়। তাই আমি এখন চাকরি খুঁজিই না। আমি কি করছি জানতে চাইছিলি না? শোন তবে, সকালে উঠে বাড়ি বাড়ি খবরের কাগজ দিই, তারপর বাড়ি এসে দোকানে দোকানে গরম মশলা সাপ্লাই করি, তারপর 2টো টিউশনি করে বাড়ি ফিরি, বিকেলে 3টে টিউশনি করি, সন্ধেবেলা জামা কাপড়ের ব্যবসা করি। সব মিলিয়ে মাসে 1010 টাকা থাকে। এই হলো একটা বিকম অনার্স ছেলের রোজ নামচা। এই পোড়া দেশে ভাই ডারউইনের মতবাদ যোগ্যতমের উদ্বর্তন খাটে না রে। যোগ্যতার চেয়ে যোগাযোগটাই বেশি দরকার, বুঝলি? এনে আমার পাশের বাড়ির ফোন নাম্বার, যদি মনে হয় ফোন করিস। এই বলে রাহুল একটা চিরকুটে ফোন নাম্বার লিখে এগিয়ে দেয় অর্কর দিকে। গাড়ি টিটাগড় ঢোকার মুখে আলো নিভে যায়। অর্ক ব্যারাকপুরে নেমে পড়ে। রাহুলকে বলে, তোকে পরে ফোন করব, আমার তো ফোন নেই, বুথ থেকে করব। পরদিন সকালে খবরের কাগজটা দেখে চমকে ওঠে অর্ক। গতকাল বিকেলে পূর্বাচলে যে সংস্থায় ইন্টারভিউ দিতে গিয়েছিল, সেখানে রাত 9টা নাগাদ পুলিশ হানা দিয়ে 5 জনকে গ্রেপ্তার করেছে জাল কসমেটিক্স বানানোর জন্য। শুধু তাই নয়, কয়েক লক্ষ টাকার হেরোইনও উদ্ধার করেছে পুলিশ। অর্ক সেদিন আবার সিআইটি রোডের সেই ভদ্রলোকের বাড়ি গেল। উনি বললেন, তুমি এক কাজ করো, পরশুদিন ভোরের ফলকনামা এক্সপ্রেস ধরে হায়দ্রাবাদ চলে যাও। ওখানে আমাদের ট্রেনিং হবে মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের। প্রথমেই মাইনে 8,000 টাকা, সঙ্গে টিএ পাবে, থাকার জায়গা পাবে। ওখানে অবশ্য তোমাকে 6 দিন থাকতে হবে। যাতায়াত ও হোটেল খরচ সমস্তই কোম্পানি দেবে, কোনো চিন্তা নেই। বিজয়নগর থেকে 3টে ছেলে উঠবে। হ্যাঁ, ছেলেগুলো বাঙালি, ওদের সাথে চলে যেও। আর হ্যাঁ, তোমার টিকিটটা কালকে এরকম সময় এসে নিয়ে যেও। অর্ক তখন খুশিতে বিহ্বল। যাই হোক, ভোরবেলায় হাওড়া পৌঁছে নির্দিষ্ট সিটে ফলকনামায় গুছিয়ে বসলো অর্ক। রাত্রে বিজয়নগর থেকে 3টে ছেলে উঠলো। অর্কর সঙ্গে ওদের বেশ জমে গেল। দুজন আবার সীমাচলম নেমে গেল। আরেকটি ছেলে অর্ককে বলল, আমি একটু আসছি, এই ব্যাগটা দেখবেন তো। নিতান্ত সাধারণ একটা ব্যাগ। অর্ক শেষমেশ ঘুমিয়ে পড়ল। ধরফর করে উঠে বসলো চাওয়ালা চিৎকারে। উঠে দেখলো ছেলেটি আর আসেনি, ব্যাগটা যেমন ছিল তেমনই আছে। অর্ক তখন মনে মনে ভাবতে থাকলো যে কি থাকতে পারে ব্যাগে। ব্যাগটা টিপে টুপেও কিছু বুঝতে পারলো না। গাড়ি যথারীতি সেকেন্দ্রাবাদ স্টেশনে ঢুকলো। অর্ক ব্যাগটা নিয়েই নামলো। চারিদিকে তাকিয়ে ছেলেটাকে কোথাও দেখতে পেল না। স্টেশন থেকে বেরোনোর মুখে অর্ক দেখতে পেল 2 জন পুলিশ ওকে ইশারা করে ডাকছে। অর্ক এগিয়ে গেল। পুলিশ দুটো ওকে হঠাৎ তল্লাশি করতে শুরু করে দিল। ও নিজের ব্যাগে কিছু না পেয়ে ছেলেটির ব্যাগটির চেন খুলে ফেললো। অর্ক তখন বাকরুদ্ধ। দেখতে পেল ব্যাগ থেকে একটা রিভলভার ও 6টা তাজা কার্তুজ বের করেছে পুলিশটা। অস্ত্র পাচারের দায়ে হায়দ্রাবাদ জেলে ঢুকে পড়ল অর্ক। এখন অর্ক কোথায় কেউ সেটা জানে না। শুনলেন গল্প এমনটা তো হতেই পারে। রচনা সৌম্য। বিভিন্ন চরিত্রে রূপদান করেছেন সৌম্য, নূপুর ও উষ্ণিস। গল্প পাঠে সৌম্য, সম্পাদনা ও শব্দ সংযোজনে উষ্ণিস। যদি আমাদের গল্পগুলো আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ছায়ান্তর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন আর বেল আইকনটা প্রেস করে দিন। তাহলে আমরা যখনই ভিডিও দেব সবার আগে নোটিফিকেশন আপনার কাছেই পৌঁছবে।